অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। একটা কথা বলার ছিল, যদি আপত্তি না করেন তাহলে বলি। বলেন, কোনো সমস্যা নাই। এই মাসের বাসা ভাড়াটা আপনি একা দিবেন আর আগামী মাসেরটা আমি দিব। আমার বাড়িতে টাকা পাঠাতে হবে মায়ের চিকিৎসার জন্য। ভিতরে আসুন, তারপর বলুন কি সমস্যা আপনার। রূপা ভিতরে এসে বলতে লাগলো, আমি অনেক কষ্ট করে এই দেশে এসেছি। বাড়িতে মা আর বাবা আছে। বড় ভাই বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে। প্রতি মাসে যা ইনকাম করি তা দিয়ে আমাদের সংসার আলহামদুলিল্লাহ বেশ ভালো করেই চলে যায়। কিন্তু হঠাৎ করে মায়ের অসুস্থ হয়ে পড়েন, পরে মানতে পারলাম না। কিডনিতে সমস্যা হয়েছে, এখন অপারেশন করাটা খুব জরুরি। তাই এই মাসের বাসা ভাড়াটা আপনি দিবেন। আপনার বাসা ভাড়ার টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা হয়ে যাবে নাকি? কোনো রকম চিকিৎসা করতে থাকি, তারপর না হয় টাকা হলে অপারেশন করাবো। ঠিক আছে, যদি আমি আপনার মায়ের অপারেশনের টাকা দেই তাহলে কেমন হবে? আপনি আমার মায়ের অপারেশনের টাকা দিবেন কেন? কারো দয়ার দান নিতে চাই না। কোনো দয়া আমি আপনাকে করছি না। আপনার পড়ালেখা শেষ হলে ভালো চাকরি পেলেই আমার টাকা ফেরত দিয়ে দিবেন। অবশ্য তার জন্য আপনাকে শোধ পরিশোধ করতে কত টাকা লাভ দিতে হবে? চাকরি পেলে আমাকে ভালো করে ট্রিট দিতে হবে। আর আসল দেওয়ার সময় কতদিন? বললাম তো, চাকরি পেলে দিতে হবে। চাকরি পেলেই দিবেন, সাথে শোধ স্বরূপ ট্রিট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অ্যাকাউন্ট টাকা চলে যাবে, কোনো চিন্তা করবেন না। তারপর রূপা তার রুমে চলে গেল। নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে বাঙালি বলতে এক দুইজন ছাড়া তেমন নেই বললেই চলে। শুরু করলাম পড়ালেখা ভালো করে। এইভাবে কেটে গেল 6 মাস। এখন রূপার সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক। আমরা একে অপরকে বন্ধু বলে মনে করি। সানডে সবকিছু বন্ধ, শপিং করতে যাব। এমন সময় রূপা বলল সেও শপিং করতে যাবে। দুজন মিলে শপিং শেষ করলাম, খাওয়া দাওয়া ঘোরাঘুরি করলাম। তারপর বাসায় এলাম, রাতে খাবার খেলাম। এমন সময় রূপার রুম থেকে চিৎকারের আওয়াজ। আমি ভিতরে গিয়ে খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। রূপা, আপনি কোথায়? আমি বাথরুমে পড়ে গেছি, প্লিজ হেল্প মি। ঠিক আছে, আমি আসছি। তারপর বাথরুমে গিয়ে দেখি রূপা পড়ে আছে। গায়ে প্রচন্ড রকমের ব্যথা পেয়েছে। আমি হাঁটতে পারছি না, কিছু একটা করুন প্লিজ, আমার পায়ে অনেক ব্যথা করছে। কোনো কিছু না ভেবে কোলে তুলে বাহিরে এসে ট্যাক্সি নিয়ে হাসপাতালে গেলাম। কিছুক্ষণ পর ডাক্তার বলল পেশেন্টের পা ভেঙে গেছে, এখন সে আগামী 1 মাস বেড রেস্টে থাকবে। আগামীকাল ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। তারপর ভিতরে গিয়ে রূপাকে বললাম, আপনার পায়ে এমন আঘাত পাওয়ার কি কারণ? টয়লেটের ছাদে ময়লা ছিল, পরিষ্কার করার জন্য চেষ্টা করছিলাম, তখন হঠাৎ করে পড়ে যায়। আপনি যদি ছাদ পরিষ্কার করতে যেতেন তাহলে টয়লেটের টুল বা চেয়ার থাকতো। আমার সাথে মিথ্যে বলেন কেন? আসলে বাথরুমে নাচানাচি করছিলাম। খুব ভালো হয়েছে। আপনার জন্য সবকিছু হয়েছে। আমি আবার কি করলাম? আপনি জানেন না। না। থাক, আর জানার দরকার নেই। আপনার ইচ্ছা, তবে আমাকে নিয়ে স্বপ্ন দেখবেন না, কারণ আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বিশ্বাস করি না। সেটা আপনার পার্সোনাল বিষয়। এখন ঘুমিয়ে পড়েন। আপনি কোথায় থাকবেন? এখানে আসি, কোনো কিছু প্রয়োজন হলে বলবেন। আপনি আমার সামনে থাকেন, তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। রূপা, আপনি আমার বন্ধু। আপনার কাছে কোনো কিছু লুকানোর কারণ নেই। আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমার জন্য একটা পাগলি মেয়ে পথের দিকে তাকিয়ে অপেক্ষা করছে। থাক, আর বলতে হবে না। তারপরে বাহিরে এলাম। রাতে রূপা ফোন করে বলে ভিতরে যেতে। তারপর বাথরুমে নিয়ে গিয়ে দিয়ে আসতাম। কিছুক্ষণ পর আবার বিছানায় শুয়ে দিয়ে বাহিরে চলে আসি। সকালবেলা রূপাকে নিয়ে বাসায় এলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কেন? আমাকে এভাবে সাহায্য করার জন্য। আমার হলেও আপনি আমাকে সাহায্য করতেন তা আমি জানি, অতএব ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার অফিসে একটু খবরটা দিবেন, তাহলে হয়তোবা তারা আমাকে চাকরি থেকে অব্যাহতি দিবে না। ঠিক আছে, আমি আপনার অফিসে খবর দিচ্ছি। রুমে এসে গোসল করে রূপাকে খাবার দিয়ে বাহিরে চলে আসি। কলেজে ক্লাস করে রূপার অফিসে গেলাম। শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন।
কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আপনার শপিং মলের একজন কর্মী গতকাল অ্যাক্সিডেন্টলি পা ভেঙে ফেলেছে। নাম কি ওনার? ওনার নাম মিস রূপা। ওনাকে বলবেন উনি যেন সুস্থ হয়ে আবারও কাজে ফিরেন, আর যতদিন উনি কাজে না আসবেন ততদিন তার স্যালারি বন্ধ থাকবে। ধন্যবাদ, কিন্তু ওনার চাকরিটা যেন না যায় সেই দিকে খেয়াল রাখবেন। না, উনি তো ঘন্টা হিসেবে কাজ করেন, পার্ট টাইম হিসেবে না। পরে যদি সরাসরি জবই করতো তাহলে আমরা তাকে বেতন দিতে পারতাম। আপনি নিশ্চিতে থাকতে পারেন ওনার চাকরি যাবে না। ধন্যবাদ, এখন আমি আসি। তারপর বাসায় এসে রূপাকে বললাম এই কাহিনী। এই মাসে কি তাহলে বাসায় টাকা পাঠাতে পারবো না? এই মাসে রুম ভাড়া আপনি দিবেন, খাওয়ার বিল আপনি দিবেন, কিভাবে দিবেন তা আমি জানি না। আমার কাছে এখন কোনো টাকা নাই, কিভাবে দিব আমি? তা আমি জানি না। আচ্ছা, আপনি আপনার বাসায় প্রতি মাসে কত পাঠান? 30,000। ও ঠিক আছে, আপনি এখন রেস্ট নেন। রুমে এসে একটা লম্বা ঘুম দিলাম, বাড়ি ভাড়াও খাবার বিল দিয়ে আসলাম, আর রূপার বাবার নম্বরে বিকাশ করে দিলাম। এখন বাসায় একটা ফোন দেওয়া দরকার, তাই ফোন দিলাম। বাবা, কেমন আছো তুমি? বেশ ভালো আছি। সকালে নাস্তা করছো? করছি। কিছুক্ষণ বাবার সাথে কথা বলে মায়ের সাথে কথা বললাম। তারপর তানিশার সাথে জানতে পারলাম আরিফা ওদের বাড়িতে গিয়েছে। তারপর ফোন কেটে দিলাম, আরিফাকে ফোন দিলাম। কেমন আছো তুমি? ভালো আছি। কি করো এখন? বাসায় আসছি, মা বাবাকে দেখার অনেক ইচ্ছা করছিল তাই। তুমি চাইলে ওখানে থাকতে পারো, বিয়ের পর আমাদের বাড়িতে থাকতে হবে। আহারে কি কথা, আমি এখানে কেন থাকবো? আমি তো আমার শ্বশুর বাড়িতেই থাকবো। তোমার ইচ্ছা। এই জানো, তানিশার বিয়ে ঠিক হয়ে গেছে। কি বলো? বাবা মাকে ফোন দিলাম, মা বাবা তো কিছুই বললো না। যদি তুমি তোমার পড়ালেখা শেষ না করে চলে আসো, তাই মনে হয় বলেনি। কবে বিয়ে? আগামী মাসের প্রথম শুক্রবার। ও আচ্ছা, তুমি যে আমাকে এই কথা বলেছো তা যেন মা বাবা না জানে। ঠিক আছে, এখন রাখি। আবার রাতে ফোন দিবা কিন্তু। এখানে এখন রাত, সকালে ঘুম থেকে উঠে ফোন দিব, তখন তোমাদের ওখানে রাত থাকবে। আমিও তো তাই বললাম। এরপর ফোন কেটে দিলাম। মাথাটা নষ্ট হয়ে গেছে। বলেন তো কেমন লাগে? আমার বোনের বিয়ে, অথচ আমি জানি না। বাসায় আবার ফোন করে বললাম, কিরে আবার ফোন করলি যে? কিছু লাগবে তোর? বাবা, আজ থেকে আমার নাম্বারে ফোন দিও না। এখানে থাকা অবস্থায় পরিবারের কারোর সাথে যোগাযোগ করতে চাই না। হঠাৎ এমন কথা বলছিস কেন? আমি পরিবারের থার্ড পার্সন, তাই যোগাযোগ করতে চাই না। এমন কথা বলছিস কেন? আমি ফোন কেটে দিলাম। বাসার সাথে আর যোগাযোগ করব না, যা ইচ্ছা করুক। এভাবে কেটে গেল আরো একটা বছর। আমার পরীক্ষা শেষের দিকে, আর 2টা পরীক্ষা আছে। বাসার সাথে যোগাযোগ নেই। মাঝে মাঝে আরিফার কাছ থেকে বাসার খোঁজ খবর নেই, আর আরিফার কাছ থেকে আমার বাসার লোকজন আমার খোঁজ খবর নিচ্ছে, তা আমি ভালো করেই জানি। আমি তো কয়েকদিন পর দেশে যাব, আপনি কি এখানে থাকবেন? আমার আর 2টা পরীক্ষা আছে। পরীক্ষা শেষ হলেই দেশে চলে যাব। অনেক দিন ধরে মা বাবাকে দেখি না, বোনের কোনো খোঁজ খবর নিতে পারিনি। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। এখন যদি বলতে না পারি তাহলে জীবনে এই না বলাটা আমাকে একটু একটু করে খুঁড়ে খুঁড়ে খাবে, আর তার জন্য সারা জীবন শুধু কেঁদেই যাব। যে একবার যদি বলতাম। কি বলবা তার জন্য এত ভূমিকা করতে হচ্ছে? কি বলবো বলো তো? কোনো সমস্যা নাই। আমি আপনাকে ভালোবাসি। কিছুদিন পর আমার বিয়ে, আর আপনি আমাকে প্রপোজ করছেন? বিয়ে ঠিক করেছেন, বিয়ে করেননি। আমার কথা আমি বাদ দিলাম, আমার আরিফার কথা চিন্তা করেন। মেয়েটা নিজের বাবার বাড়ি থেকে পড়ে আছে আমাদের বাড়িতে। অনেকেই হয়তো অনেক কথা বলে, তা সহ্য করে যে মেয়েটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে তাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমার জীবনে আপনাকে চাই। আপনাকে অনেক আগে আমি বলেছি, আপনি আমার কথা বুঝতে চেষ্টা করছেন না কেন? আমি ভালোবাসি আপনাকে। আপনাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আপনি যদি আমাকে মেনে না নেন তাহলে আমি আত্মহত্যা করব। আমাকে জোর করলে আমি আত্মহত্যা করব। তাহলে আপনি আমার সাথে এভাবে কেন থাকলেন? আমার পরিবারের এত খোঁজ খবর কেন রাখলেন? আমি অসুস্থ ছিলাম, নিজের হাতে কেন সেবা করলেন? আমার পরিবারকে টাকা দিয়ে কেন সাহায্য করলেন? আমি ভেবেছিলাম আমাকে ভালোবেসে আপনি এসব করেছেন। তাহলে কি আপনি আমার উপর করুণা করেছেন? তুমি ভুল বুঝছো। তুমি আমার কাছের বন্ধুদের মাঝে একজন। তোমাকে করুণা করার মতো ক্ষমতা আমার নেই। আমার মনটা তো আগে আরিফাকে না দিতাম, তাহলে হয়তো তোমাকে ভালোবাসতাম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি
তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।